আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই তিন মানিক্যর সন্ধান না পাইলে, এই তিন মানিক্যকে তিন মানিকের বয়ান না শুনলে কিরকম একটু হুসফুস হুসফুস লাগে। মানে যেই কাল পড়েছে এই কালে এই তিন মানিক্য গত 1.5-2 বছর কানটাকে ঝালাপালা করেছে। এখন না থামলে, মানে থেমে গেলে ভালো লাগে না। ওই যে আছে না যে ট্যানারির পারে যাদের জন্মকর্ম, তারা ট্যানারির গন্ধ না পাইলে রাতে ঘুম হয় না, এই অবস্থা আর কি। ট্যানারির বর্জ্য টাইপের কিছু মানুষ বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই গর্জে উঠেছে, এবং সেই গর্জন কিছু না শুনলে মনে হয় কিছু কি হয়েছে, কিছু কি হয়েছে। তিন মানিক্যের এক মানিক্য নাসিরউদ্দিন পাটোয়ারি গত 1 সপ্তাহ কিরকম চুপচাপ হয়ে গেল। একই রকম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, একই রকম নাহিদ ইসলাম, তারা অনেকটাই চুপচাপ। সংসদেও দেখা গেল নাহিদ ইসলাম বসে থাকে, কথা বলে হাসনাত আব্দুল্লাহ, এই তিনজনের বয়ান শুনতে পাচ্ছি না। নাসিরউদ্দিন পাটোয়ারি 1 সপ্তাহ বাদে এসে উদয় হয়েছে। সে ওই এনসিপিতে যোগদান করেছে। ইশাক সাহেব, আপনার মনে আছে তো, পুরান ঢাকায় যুব দলের সেই নেতা, যার চাঁদাবাজির অভিযোগে, আপনার চাঁদাবাজির ভাগবাটোয়ারার রাজ্যে নানান টানাপোড়েনের মধ্যে দিয়ে ওই যে পাথর দিয়ে ছেঁচে একটা ছেলেকে শেষ করে দেওয়া হয়েছিল না, মনে আছে? সেই ঘটনার সময় ইশাক সরকারের নাম এসেছিল। সেই ইশাক সরকার সদল বলে এনসিপিতে জয়েন করেছে। এনসিপি গেলেই এনসিপি হচ্ছে মেশিনারি, ধৌতকরণ মেশিন। দুর্নীতি, সন্ত্রাস, এগুলো ধৌতকরণ মেশিন। বলে না যে ছাত্রলীগ যদি এখন আশ্রয় নেয় তাহলেও সে ভালো হয়ে যাবে, এরকম তো ব্যাপারটা। তো ইশাক সাহেব জয়েন করেছেন, নিশ্চয়ই এবার আর এনসিপি মিছিল করবে না। তারেক রহমানের নামে মিছিল করেছিল না ওই ঘটনার পরে, চাঁদাবাজদের বিরুদ্ধে মিছিল করেছিল, সেটা বোধহয় আর করবে না। তো সেই অনুষ্ঠানে দেখা গেছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে, যদিও আজকে তিনি আর মির্জা আব্বাসকে কসলান নাই। আবিষ্কার হয়েছেন, উদয় হয়েছেন নাহিদ ইসলাম ওই অনুষ্ঠানে। তাকেও আর ওই দেশ উদ্ধারের মহান বাণী দিতে খুব একটা আজকে শোনা যায়নি। উদয় হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও, তিনিও নীতি নৈতিকতার বয়ান অত একটা আর দেন নাই। তো এই তিনজনকে আমি হঠাৎ করে 100-তে গাঁথলাম কেন জানেন? এই গত 1 সপ্তাহ তারা একটু চুপ হয়ে গিয়েছিল। আমি জানি না, গতকালকে ইসলামী ছাত্র শিবিরকে যে ডলা দিয়েছে ছাত্র দল শাহবাগ থানার ভিতরে, এই ডলা কি সিগন্যাল বুঝে গেছে কিনা ওরা? ওই যে দেখলেন না, শাহরিয়ার সাহেব চিৎকার করছে এনসিপি কই, এদিকে পিটাইতেছে জুবাইরে, এনসিপির খবর নাই। এনসিপি দাঁড়াবে ছাত্র দলের সামনে। আমার তো মনে হয় ছাত্র দলের একটা ওয়ার্ড কমিটির সামনে পুরো দস্তুর বাংলাদেশে এনসিপি দাঁড়ানোর লোকবল নাই। যাক, সেই হাপিত্যেশের মধ্যে থেকে আমরা এই তিনজনের দুজনের কিছু আওয়াজ আপনাদেরকে একটু শোনাতে চাই। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাহেব এবারে উদয় হওয়ার পরে, এই সপ্তাহান্তে উদয় হওয়ার পরে বলছেন, বর্তমান সরকার ক্রমশই ব্যর্থতার দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। ইলেকশনে অটো পাস করা নাহিদ ইসলাম তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউশনে ওই যোগদান অনুষ্ঠানে উনি বলছেন যে এনসিপির নেতৃত্বে দেশের সাধারণ মানুষ আবারও তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হবে। নব ফ্রিডম পার্টি এই কথা বলছে, তাদের তাদের অধীনে সারা দেশে নাকি ঐক্যবদ্ধ হবে। কবে তারা বিলীন হয়ে যাবে জামাত ইসলামের মধ্যে, মানুষ তো এটা দেখার অপেক্ষায় আছে। নব যোগদানকারীরাও দেশ ও মানুষের অধিকার রক্ষায় এই রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এই হচ্ছে নাহিদ ইসলামের মূল বাণী। এবং সেই অনুষ্ঠানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা বাণী দিয়েছেন। তার বাণীটা হলো অনেকটা এইরকম। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ক্যাম্পাসগুলোতে আবারও সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতি ফিরে আসার লক্ষণ দেখা যাচ্ছে। আমাদের লড়াই শেষ হয়নি, বরং আরো দীর্ঘ হয়েছে। মেধা ও যোগ্যতার রাজনীতি প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। ইউনূস আমলে সবচেয়ে সুবিধাভোগী মানুষদের মধ্যে একজন এবং তরুণ প্রজন্মের যে উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছিল, সেই সম্ভাবনাকে গলা টিপে শেষ করে দেওয়ার অন্যতম নায়কদের মধ্যে একজন, তিনি এখন এই হাপিত্যেশের কথা বলছেন। আচ্ছা, ক্যাম্পাসে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন যে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস, দখলদারিত্বের রাজনীতি ফিরে আসার লক্ষণ দেখা যাচ্ছে, যখন ওভারনাইট ছাত্রলীগ হাওয়া হয়ে গেল, ছাত্রদল ক্যাম্পাসে ঢুকতে পারলো না ঠিক মতো, মানে আগের মতন দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে পারলো না, তার মধ্যে দিয়ে ইসলামী ছাত্র শিবির
সমস্ত ক্যাম্পাসের দখল নিয়ে নিল মেটিকুলাস ডিজাইন। মেটিকুলাস ডিজাইনটা কেমন? ছাত্র রাজনীতি নিষিদ্ধ, অন্য সকল সংগঠনের জন্য নিষিদ্ধ, আবার ইসলামী ছাত্র শিবিরের জন্য সেটা সিদ্ধ। ইসলামী ছাত্র শিবির তার সমস্ত কাজকর্ম চালাচ্ছে, তাদের কাজকর্ম, তাদের কমিটিও কিন্তু আছে, ওই কমিটি শুধু প্রকাশ্য না, এটাও গুপ্ত থাকে। এর বাইরে সমস্ত কাজকর্ম করে তারা, ছাত্রদের হলে হলে রুমে রুমে যায়, তারপর তাদেরকে পানি ফিল্টার সরবরাহ করে, কোরআন শরীফ গিফট করে, এইসব নানান কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ইসলামী ছাত্র শিবির তাদের কর্মকাণ্ড করে। ইসলামী ছাত্র শিবির যদি দখলদারিত্বে থাকে তাহলে কি সেইটা দখলদারিত্ব না? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা ইউনূস আমলে প্রতিটা ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির যে দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছিল, তখন কেন বলে না যে এই দখলদারিত্ব আগের দখলদারিত্বের মতোই একই রকম মনে হচ্ছে? সেই সময় তারা এই সুর দেয় না। এখন এসে যখন একটু ছাত্রদল নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করেছে, তখন তাদের কাছে এটা পুরনো দখলদারিত্ব, সন্ত্রাস বলে মনে হচ্ছে। বিষয়টা একটু অস্বস্তিকর লাগে না? যে নাকি তাদের প্রিয় দল, তাদের পছন্দের তরিকা, লাইন, ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামী ছাত্র সংগঠন, সেগুলোর যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে সেটা অনেক বেশি আরামদায়ক। আমরা দেখলাম আমার ভাবির পোলারা বিএনপি নেতাদের গালিগালাজ করতে করতে সোজা কোমাতে পাঠাই দিছে সিঙ্গাপুরে। আর এরা কি পেটানোই পেটাইলো। আমরা যদিও মানবাধিকার কর্মী, আমরা পেটাপেটিতে বিশ্বাস করি না, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে কি পেটানোই পেটাইলো। আমার ভাবির পোলারা সে ফেসবুকে বসে স্ট্যাটাস দেয়, বিবৃতি দেয়। মানে আইসিইউ তো দূরের কথা, কোমা তো দূরের কথা, আইসিইউ তে তারা যায়নি। মানে ৩২৬-এর কেসও হয় নাই আর কি। বাংলাদেশের সবচেয়ে মারামারির কেসে সবচেয়ে দুর্বল কেস হলো ৩২৬। এই ৩২৬ ধারাতেও যদি কেস করে, এই কেস আদালতে টিকবে না। কি মার দিল এই বিএনপি লোকেরা। এরা তো মারামারিও করতে জানে না, দেখা যায়। এরা শুধু জয় বাংলা স্লোগান দিলে পিটাইতে পারে, এছাড়া এদের হাত নরম থাকে, বোঝা গেল আর কি। তবে যাই হোক, ওই যে আমাদের এলাকায় একটা গল্প আছে, মানে ওই যে কৃপন বাড়িতে তারা শুক্রবারে ভিক্ষা করতে যাইতো, তো বলতো যে ওই বাড়িতে যাইস না, ছাই দেয়। ওই গেলে তো চাল ডাল দেয় না, ছাই দেয়। এটা আমার এলাকার আঞ্চলিক গল্প। বলছে যে তারপরেও যাওয়া লাগবে। কয় কেন? কয় অভ্যাস করাই, অভ্যাস করাই। তো বিএনপিতে অভ্যাস হোক, দোয়া করি। আমি এক জায়গায় লিখছি, শাহিদা আক্তার আমাদের আপা, আমাদের শুভাকাঙ্ক্ষী এবং আমাদের আমাদের সাথে মুক্ত চিন্তার আন্দোলনের কর্মী, গণতান্ত্রিক আন্দোলনের কর্মী, গণজাগরণ মঞ্চের শাহিদা আক্তার এক জায়গায় লিখেছেন যে, আমাকে লিখেছেন ওইখানে, কয় তবু তো কিছু দিয়েছে, অভ্যাস করতেছে আর কি। তো এই অভ্যাস করতে থাকুক। এরা নিজেরা কত বড় অসভ্য গণতান্ত্রিক হলে বলে যে যেখানে ছাত্রলীগ পাবে পেটাবে, এবং এও তারা বলেছে যে তারা সারাদিনই পেটাবে, পায়ে থেকে মাথা পর্যন্ত। তো এখন কেমন লাগে? এখন তা আবার দেখি এই যে গুপ্তরা স্লোগান দিতেছে, মিছিল করতেছে, বিবৃতি দিতেছে যে বিএনপি নাকি ১৭ বছর গুপ্ত ছিল। তো তারা গুপ্ত, এ ওরে গুপ্ত বলে, ও ওকে গুপ্ত বলে, বলতে থাকুক দেখি। তবে এইখানে মৌলানা আফসারীর তো নাম শুনেছেন, উনি আবার চমৎকার কথা বলেছেন যে গুপ্ত নাম নাকি কোরআন শরীফে ৩৬ বার আছে। মোটামুটি ফতোয়া হাজির। মানে কালকে যদি এদের পক্ষে, মানে কালকে যদি সমাজতন্ত্র কমিউনিস্টদের সাথে ওরা জোট করে, দেখবেন এরা ফতোয়া বের করে ফেলবে যে কমিউনিস্টদের সাথে থাকা যাবে। যেমন ওই যে কৃষ্ণনন্দকে নমিনেশন দিল জামাত, তখন ফতোয়া বের করে ফেলেছে। তারপরে ডক্টর ইউনূস ক্ষমতায় ছিল, তার পক্ষে ফতোয়া বের করে ফেলেছিল তখন। মানে এদের পক্ষে আপনি শুধু থাকলে যতক্ষণ থাকবেন, ফতোয়া বের করতেও দেরি হয় না, ফতোয়ার বিরোধিতা করতেও দেরি হয় না। ৩৬ বার আছে আল্লাহ নাকি কোরআনে ৩৬ বার গুপ্ত শব্দ উচ্চারণ করেছে। মানে এখন গুপ্ত শব্দ উচ্চারণ করলে আপনি সওয়াব পাবেন। তো আমি আবার দেখি কেউ কেউ রাগ করে, সেই জন্য আমি বলেছি এদের গুপ্ত নাম দিলে যেহেতু রাগ করে, তাহলে এদের গুপ্ত কেশ বলেন, তাহলে হয়তো রাগ করবো না। কিন্তু আরেকজন আমাকে একটা বলেছে, কয় গুপ্ত কেশ নাম দিলে আবার যদি মৌলানারা বলে ফেলে কোরআন ও হাদিসে গুপ্ত কেশের কথা আছে, কয় তাহলে তো আরেক ঝামেলা হয়ে যাবে। ৭২ বার আছে। মানে এই ব্যাপারেও আরেকটা গল্প বলতে হয়। ওই যে কাক, কবুতর আর চড়াই পাখি এক জালে আটকে গেছে। এই গল্পটা কিন্তু মৌলবীদের মুখে শুনেছি। তো আটকে গেছে, আটকে যাওয়ার পরে চড়াই পাখি চিৎকার করতেছে, কবুতর চিৎকার করতেছে, হায় হায় মারা যাবে। কাকও চিৎকার করতেছে, আর কাকা জোরে জোরে করতেছে। তখন কাক আর চড়াই পাখি ঠোকর দেয়, বলে যায় তুই কাকা করস কে, মরমু আমরা, তুই কাকা করস কে। কয় জানাস না তো জাল এইটা কেন? কয় কার জাল? কয় মৌলবীর জাল। কয় তাতে কি? কয় কোন ফতোয়া দিয়ে তোদের খাওয়ার আগে আমারে খাইয়ে নিবে, কাকেরে খাইয়ে ফেলবে। এইখানে গুপ্ত বলেন, সুপ্ত বলেন, এদের যত গালি দেন। কয়দিন আগে আরেকটা জামাতের আরেক ফাত্রা আছে, কি ওই যে খালাজারে নাকি সালাজারে, সে তো বলেই দিয়েছে যে রাজাকার এখন গর্বের। মানে কয়দিন পর না জানে এরা বলে ফেলে যে বলৎকার হও গর্বের, বলৎকারী হও গর্বের। আবার আফসারিরা কবে না জানি হাদিস নিয়ে আসে, কোরআনে এসে যে আল্লাহ বলৎকারের কথাও কোরআনে বলেছে, হাদিসে বলেছে।
এটা আবার না হাজির করলে হয়। ঠিক যেমন এখন তারা বলতেছে যে কোরআন শরীফে নাকি 36 জায়গায় গুপ্ত নাম আছে। আমরা জানি না, আমরা তো আর তাদের মতো এত বড় পণ্ডিত না, আমরা ওইগুলো জানতেও চাই না। তবে এদের ফতোয়া, এরা দেখেন না একসময় মাইক হারাম ছিল, তার আগে রেলগাড়ি হারাম ছিল, তার আগে মানে সবই হারাম। পৃথিবীর যত সৃষ্টিশীল সবই হারাম ছিল। এখন মোবাইল হারাম ছিল, তারপরে ভিডিও করা হারাম ছিল, ছবি তোলা হারাম ছিল। এখন তো ওই যে গাবগাছি নাকি কি আব্বাসি না গাবগাছি তো ফতোয়াই দিয়েছে, এখন ছবি তোলা যায়, ভিডিও করা যায়। অথচ আরজ আলী মাতাব্বরের মায়ের শুধু ছবি তুলছিল বলে তারা কবর দিতে চায় নাই। আমরা নিজেরা চোখে দেখেছি যে ছবি তোলা হারাম, ভিডিও করা হারাম, মৌলবীরা বললো। এখন সব জায়েজ হয়ে গেছে, গুপ্ত না, কয়দিন পরে এদের যে নামিয়ে দিবেন। যেমন ওই যে মাদ্রাসার ওই যে পোলাপানদের যখন চুমাচুমি দেওয়া শুরু করলো জামাতের আমির, এমনকি বিদেশি কূটনীতিকদের যখন পিছন থেকে জাবরাই ধরে চুমা দেওয়া শুরু করলো, শিবিরের বড় বড় পোলাপানদের নাকের সাথে এরকম এরকম করে চুমা দেয়। এটার পক্ষ দেখলাম আমরা কোরআন হাদিস নিয়ে আসলো। এদের তার কোরআন হাদিসের অভাব নাই। হেরার গুহাতে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে, জিব্রাইলের আসা বন্ধ। কিন্তু বাংলাদেশের মগবাজার 501, ওটা 501 না, ওটা বোধহয় ওটা ওটা কত নাম্বার ভুলে গেলাম, মগবাজার অফিসের নাম্বার এখন ভুলে গেছে এই মুহূর্তে। তো মগবাজার এখন সূরায়ে মগি ঠগি বগি এগুলো নাজিল হয়, সেগুলো থেকে তারা ফতোয়া আনতেছে। কয়দিন পরে দেখবেন যে এদের সাথে বললাম তো যে এরা কয়দিন পরে দেখবেন যে কেবল তো শুরু করেছে তারা, হে আল্লাহ, আল্লাহ সুদকে করেছেন হারাম, ব্যবসাকে করেছেন হালাল, এই সাইনবোর্ড লাগায় সুদের ব্যবসা করে। কয়দিন পরে মদের ব্যবসা শুরু করবে, ইয়াবার ব্যবসা শুরু করবে, অন্যান্য ব্যবসা, জঙ্গি ব্যবসা তো তাদের আছে। জি, তারপরে ভাবির পোলারা যে মাইর খাইতেছে। গুপ্ত গুপ্ত মারামারির পরে হুম, ডাকসুর ভিপি বলেছে এই কাজটা করেছে ছাত্রলীগ। এই যে স্ক্রিনশটটা, এই স্ক্রিনশটটা দিয়েছে ছাত্রলীগ। তারপর বেশি ফুয়াদ বলেছে ছাত্রদলের ভিতরে গুপ্ত ছাত্রলীগরা এই কাজ করেছে। এই সাদিকে তো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি তাকে কে বলে? সে তো হইলো, সে হইলো নীল ক্ষেতের ছাপ্পা মারা ভিপি। এখন ইলেকশন করুক না, দেখি পাশ করে আসুক, কত মুরত আর জামানত থাকবে, জামানতের হিসেবে তো থাকবে না। ওইখানে দেখেছি মেঘ মোল্লা বসু আছেন একটা, সেও নাকি 5,000 ভোট পেয়েছে। দেখি সে এবার 500 ভোট পাই কিনা। সাদিক কায়েম ইলেকশন করুক না, আমরা একটু দেখি। এখন একটু ইলেকশন তো আবার হবে, এই তো আর কিছুদিন পর ইলেকশন হবে না, তখন দেখবো জামাত কয়টা, শিবির কয়টা সিট পায়, আমরা একটু দেখবো। তখন এই নীলক্ষেত ভিপি কত, ও তো নিজেই গুপ্ত। পরে তো প্রশ্ন করছে যে আপনি তো ছাত্রলীগ আছিলেন, কয়টা কোনো প্রশ্ন হলো? এখন প্রশ্ন করা নিষেধ। ওই যে জামাতের আমিরে যখন জিজ্ঞেস করেছিল যে হুজুর আপনি এখন তো ফুল দিতেছেন, এখন শিরিক হয় না, কয়টা কোনো প্রশ্ন হলো? ঠিক ওইভাবে সাদিক কায়েম 2-3 দিন আগে একটা ভিডিও দেখলাম, সেখানে তারা যখন বলছে যে আপনি তো গুপ্ত ছিলেন, বলে যে এটা কোনো প্রশ্ন, কি এর মধ্যে কি নিয়ে আসছেন? তো এরা যারা নিজেরা এই যে টাকলা ফুয়াদ, ও তো আরেক গুপ্ত। এই ভুয়া ব্যারিস্টার জামাতের যে মাউথ পিস, জামাত বিভিন্ন জায়গায় এদেরকে নিয়োগ দেয় কথা বলার জন্য। এই যে টাকলা ফুয়াদ, শাহরিয়ার, এইদিকে আবার বিএনপি আর আওয়ামী লীগ কিছুটা ব্যর্থ, কিছুটা মানে অনেকটা ব্যর্থ। এরা আবার তাদের দলের বাইরের লোকদের নিয়োগ দিতে পারে না। এরা এত টাকা পয়সা খরচ করে, কিন্তু নিজেরা এরকম 2-1টা টাকলা ফুয়াদ, শাহরিয়ার, তারপরে যে কি আরো এরকম যারা আছে, এরকম 2-4টা নিয়োগ দিবে। দিলেই দেখবেন যে এদের মানে এরা কত চালাক দেখেন। এই টাকলা ফুয়াদ যা বলে, তারপর শাহরিয়ার ব্যারিস্টার ভুয়ার শাহরিয়ার অরিজিনাল কেসকিবান্দির বলা, সে তারা যা বলে, এগুলো যদি জামাতের নেতারা সরাসরি বলে, বিপদে পড়ে যাবে। তাই দেখেন আপনি এই যে সাদিক কায়েমের কি মুরদে কোলাইছে যে ছাত্র শিবিরের ব্যানারে সে বিবি, সে ইলেকশনে কি লেগেছিল? সাধারণ ছাত্রের ব্যানারে। অর্থাৎ এরা সাধারণ ছাত্র, ওলামা পরিষদ, তারপরে ওয়াজের মঞ্চ, ইসলামী মহফিল, এগুলোর ভিতরেই তাদের গুপ্ত থাকতে। এরা গুপ্ত তো এখনো আছে, অনেক গুপ্ত এখনো বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে আছে। আর মাদ্রাসা মসজিদে তো আছে। ওয়াজ যে নিয়ন্ত্রণ করে তারা, এই যে ওয়াজ মাহফিল, আজকে দেখেন এই যে আমি মাঝে মাঝে বলি মোল্লা আর মিলিটারি, এরা মোল্লাকে তো 100% নিয়ন্ত্রণ করে। মিলিটারির ভিতরেও তারা ঢুকে গিয়েছে। গোল্লাম আজমের পোলা, যাকে আমি চিনতে গিয়েছিলাম মিরপুর ক্যান্টনমেন্ট, আমাকে একদিন গেল, কয় চলেন ভাই, আপনি তো নামাজ টামাজ পড়েন না, তারপরেও চলেন যাই, একটা লোকের দেখাবো আজকে জুম্মা নামাজের দিন। আমি বললাম যে না, কয় চল না, আমি তো নামাজ পড়ি না। কয় না, নামাজ পড়তে যাই, একটা লোক দেখাবো, যাবেন? নাম শুনলেন কারা? গন্ডগোল আজমের পোলা। আমি গন্ডগোল আজমের পোলা আবার কারা? তখন তারা বলা হয়তো কর্নেল আজমি। তখন যখন তাকে আমি দেখতে যাই, তখন ছিল কর্নেল। বললাম যে তাই নাকি, এই গন্ডগোল আজমের পোলা কর্নেল? কয় হ্যাঁ। সেনাবাহিনীর ভিতরে গোলাম আজমের পোলার নাম ছিল গন্ডগোল আজমের পোলা। সবাই বলতো, এই যে ওই যে যেমন ওই যে হানজালাকে দেখে বলে না জঙ্গি এমপি, তেমনি সেনাবাহিনীর ভিতরে এই গোলাম আজমের পোলাকে বলতো গন্ডগোল আজমের পোলা। পরে আমি দেখতে গেলাম মিরপুর ক্যান্টনমেন্টে, গিয়ে দেখি জুম্মা নামাজ পড়ে বের হইতেছে। আমরা এটাই গন্ডগোল আজমের পোলা। কয় হ্যাঁ, ঠিক আছে।
তো এই গন্ডগোল আজমের পোলারা সবসময় গুপ্ত থাকে। গন্ডগোল আজমের পোলা দুইটা কিন্তু ব্রিটেনে আছে গুপ্ত হয়ে। এরা কিন্তু এখানকার নাগরিকত্ব নেওয়া গোলাম আজমের দুই পোলা। তো এরা তো গুপ্ত থাকবে, টাকলারা বলেন এরকম সব জায়গায় এরা গুপ্ত থাকবে। কারণ গুপ্ত না থাকলে এদের চামড়া থাকবে না, এরা কোনোদিনই প্রকাশ্যে আসতে পারবে না। এই যে জামাত এত ক্ষমতাধর, আপনি তাদের বলেন জনসভা করতে, আমি তো আহ্বান জানাই তোমরা এত ক্ষমতাধর জনসভা করো না কেন? কেন এখনো ওয়াজ করে বেড়াইতে হয়? কেন এখনো ইসলামী তাফসির মাহফিলের ব্যানারে থাকতে হয়? কেন সাধারণ ছাত্রের ব্যানারে থাকতে হয়? নাম দেখ ইসলামী ছাত্র শিবির, ওই যে এই যে ভাবির পোলারা যারা আসছে, এই যে কালাপাড়া, আমার মতো কালা দেখা যায়, অনেকে বলে যে ওটা নাকি আমার পোলা, যাই হোক আমার ভাবির পোলা বলে। যাই হোক এই কালাপাড়া এমপি হয়েছে, এরা তো সবই শিবির করা লোক। এরা কারা? সব শিবির। এরা কি এই যে 6 জন এমপি আছে সবগুলি শিবির। এরা কই থেকে আসে? এরা মেম্বার হইতে পারবে? এদের লোক কই থেকে আসে? এই যে আরেকজন আছে তালিবর্ষ, ও অন্তস্থায়ীরা হাদি একটা, সে কোথায় শিবির? ওর 10টা লোক আনতে পারে নাই মিটিং এ, 10টা লোক আনতে পারে নাই। গুলিস্তানে ক্যানভাসাররা যখন ল্যাংটা বড়িও বেচলো 100 লোক হয়। আর এই হাদি ফাদি গাদিরা 10টা লোক 20টা লোক জোগাড় করতে পারে নাই। সেই লোকের জানা যায় 10 লাখ লোক হয় দাবি করে। এগুলো আমরা বুঝি না, এই গুপ্ত কই থেকে আসে। শুধু তাই না, এদের আবার গুপ্ত ফেরেস্তাও আছে। এদের কাছে ফেরেস্তা আসে, জিন আসে, এদের জানা যায়। আর কারো বেলায় আসে না, শুধু তাদের বেলায় আসে। বুঝতে পারছেন? এদের আল্লাহর ফেরেস্তারা আসে, যিনি কবে না জানি বলে যে আল্লাহ নিজে আসছে জানাজা পড়াইতে, কবে না জানি বলে আল্লাহ রসুল আসছে জানাজা পড়াইতে। আবার যেহেতু কৃষ্ণনন্দী মারা গেলে দেখবেন বলবে যে ভগবান শিব আসছে তার শ্মশান ঘাটে, এগুলো বলবে। আর এদের তো গুপ্ত রাখতেই হবে। এদের নাস্তিক গ্রুপ আছে। এই দেখলেন তো ওই যে দৃক শহীদ ফটোগ্রাফার শহীদুল চলে গেল শিবিরের, আপনি বুঝতে পারছেন তো? এদের নাস্তিক শাখাও আছে। তো এদের গুপ্ত বাহিনী থাকে, এদের গুপ্ত নারী শাখা আছে, সুপ্ত নারী শাখা আছে, এদের এদের মানে আপনার দাসী, যৌন দাসী নারী শাখা আছে। এদের সব গুপ্ত আছে, গুপ্ত থাকতে হবে এদের, গুপ্ত ছাড়া এদের উপায় নেই। এরা তখনই প্রকাশ্যে আসবে যদি কোনোদিন প্রকাশ্য ক্ষমতায় আসতে পারে, মানে ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনীর মাধ্যমে। কারণ জনতা তো তাকে ভোট দিবে না কোনোদিন। জামাতকে ভোট দিয়ে কোনোদিন বাংলাদেশের লোক ক্ষমতায় নিবে না। যে এরকম যেমন এবার বিরোধী দল আসছে, সেনাবাহিনী এরকম আরেকটা ওয়াকার, এরকম আরেকটা স্বাধীনতা বিরোধী যদি জন্ম নিতে পারে, আরেকটা ওয়াকার কোনোদিন আরেকটা ইউনিট জন্ম নিতে পারে, এরকম ডাবল ইউনিট ডাবল ওয়াকার, তারা হয়তো তাকে জনগণ কোনোদিন এদেরকে ভোট দিবে না, বরং জনগণ এদেরকে আগামীতে দেখেন কোন দিকে নিয়ে যায়। কারণ এই দেশের এই মিলিটারির ভিতরেও গুপ্ত আছে, শুধু ছাত্রের মধ্যে না, শিক্ষকের মধ্যে না, সব জায়গাতেই তাদের লোক আছে। তবে এই গুপ্তগুলো এখন প্রকাশ করতে হবে, বের করে আনতে হবে। আপনি দেখেন শুধুমাত্র বলে গুপ্ত বললেই খেপে যায়, মানে কানাকে কানা বলিও না, খোরাকে খোরা বলিও না, চোর কেউ বুঝি চোর বলা যায় না। গুপ্ত বললে তো আপনি খেপেন না, গুপ্ত বললে তো আমি খেপি না, গুপ্ত বললে তো ছাত্রলীগ ছাত্র দল খেপে না। এরা তো খেপে কেন? আর এখন তারা ছাত্রলীগের নাম কেন দিচ্ছে জানেন? না এখন তার কুলাইতে পারতেছে না। এই যে ছাত্র দলের যে আমার ভাবির পোলা 2-4 জন আছে, তাদেরই উষ্টা কুনি কন্যা খায়, এরা তো দেখে টিকতে পারতেছে না। এখন ছাত্রলীগের নাম বলে যদি একটু সুযোগ পাওয়া যায়, মাঝখান দিয়ে একটু বের হয়ে যাওয়া যায়, এই চেষ্টা করতেছে। দেখা যাক কি হয়। এনসিপি তো জামাতেরই। আপনি কি কুত্তা কাফির কথা বলতেছেন? আমি বুঝতে পারলাম। যাকে দুষ্ট জি। লোক পোলাপানরা কুত্তা কাফি বলে, ও যার বাড়ি ঘর নিজেই জ্বালাই দিছিল সেই কাফি। তো ও তো কুত্তা কাফি তো শিবিরেরই, এটা তো নতুন কিছু না। তো এরা তো মনে করেন যে, বললাম তো এদের আরো গুপ্ত আছে, আরো পাবেন। এইখানেই শেষ না, এইখানেই শেষ না, আরো গুপ্ত আস্তে আস্তে প্রকাশ হবে। আপনি দেখেন নাই বিএনপির এক নেতা মালয়েশিয়ায় থাকতো, হঠাৎ করে দেখলাম যে সে জামাতের এমপি প্রার্থী। এটা তো আপনি দেখেছেন। মৌলবীরা তো যে পোশাকেই থাকুক, মৌলবীরা ওলামা লীগেই থাকুক আর ওলামা দলেই থাকুক, এগুলো শিবিরেরই লোক। এরা সুবিধা নেওয়ার জন্য ওলামা লীগ হয় বা ওলাবিলাই লীগ হয় বা ওলাবিলাই পরিষদ হয়। ওই যে কি ওলামা কি দল, ওলাবিলাই দল, ওলাবিলাই লীগ হয় সুবিধা নেওয়ার জন্য। এরা না বিএনপি না আওয়ামী লীগ, কখনোই ছিল না। আরে ভাই এই মোল্লারা কোনোদিনই আওয়ামী লীগ না বিএনপি থেকে, এরা সুবিধা নেওয়ার জন্য এগুলো সাজে। আর আওয়ামী লীগ বিএনপিও বেহেস্তের টিকিট বাতিল হয়ে যেতে পারে, বেহেস্তের ট্রেন মিস হয়ে যেতে পারে, বেহেস্তের বিমান অচল হয়ে যেতে পারে, এই ভয়ে এদের রাখে, ওটা আমরা বুঝি। কারণ আওয়ামী লীগ মানে বিএনপি তো এই ভয় এদের মাঝেও কাজ করে, বেসতে যদি যেতে না পারি। হ্যাঁ এই ভয় কাজ করে। এই ভয় দেখাই তো জামাত আজকে বিরোধী দলে গেল, এই ভয় দেখাই তো ওলামার লীগ সৃষ্টি। এই ভয়ের কারণেই তো আওয়ামী লীগের লোকেরাও গিয়ে সভাপতি সেক্রেটারি হয় ওয়াজের মঞ্চে, মাদ্রাসার কওমি মাদ্রাসার হাফেজে আমাদের কোন দুঃখে হয়। কারণ এরা তো ভিতরে ভিতরে ওই ভয়টা পায় যে হ্যাঁ নিজেরা কাম কুকাম যতই করুক, সেটা বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক, তারা তো দিন শেষে তো মুসলমান হয়ে যায়। এরা কিন্তু দিন শেষে গিয়ে মুসলমান হয়। আকাম আবার ইয়াবার ব্যবসাও কিন্তু এরাই করে, ফেন শিটেলের ব্যবসাও কিন্তু এরাই করে, কিন্তু গালি দেয় আমাদের। এই যারা ক্ষমতায় যখন থাকে তখন ফেন শিটেলের ব্যবসা কি কমেছে? আমাদের সরিষাবাড়িতে জামালপুর জেলায় এখন আরো মানে প্রত্যেকবার যখন ক্ষমতা পরিবর্তন হয়
ড্রাগের ব্যবসা আরো বাড়ে, তো ক্ষমতা কে থাকে? ওই আওয়ামী লীগ না হয় বিএনপি ঘুরে ফিরে থাকে, তারাই তো। কিন্তু আবার এরা বেহেস্তে যাওয়ার জন্য খুব চিন্তিত।